নমস্কার বন্ধুরা, কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অনেকদিন বাদ আজ নতুন করে আবার ভিডিও বানানো শুরু করলাম। এর আগের ভিডিওগুলোতে আমি ডেমোক্রেসির গণতন্ত্রের দুটো পার্ট কমপ্লিট করেছিলাম, যেটা তোমাদের টেট টু সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফের সিলেবাসের। আজকে আমি আলোচনা করব পার্ট 3, যেটা আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। সেটা হচ্ছে গণতন্ত্রের সুবিধা, অসুবিধা, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং গণতন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন লেখকদের বই কে কবে প্রকাশ করেছেন সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যারা ডেমোক্রেসির আমার আগের ভিডিওগুলো দেখোনি, তোমরা কাইন্ডলি আগের ভিডিওগুলো দেখো এবং আজকের এই ভিডিওটা স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখো। আশা রাখছি যে এই ভিডিও 3টা দেখার পর গণতন্ত্র থেকে কোনো কোশ্চেন তোমাদের মিস হবে না এক্সামের মধ্যে, যদি তোমরা আমার বিভিন্ন যে আমি কোটেশনগুলো দিয়েছি, বইগুলো দিয়েছি, বইয়ের নামগুলো, সেগুলো যদি তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে? আর আরেকটা জিনিস আজকের ভিডিও থ্রুতে তোমাদেরকে বলতে চাইছি যে আমি আমার কালাম একাডেমি ফর টেট প্রিপারেশনের কমিউনিটি সেকশন আমি প্রতিদিন 10 থেকে 15 খানা কোশ্চেন, সেটা জিওগ্রাফি হোক, সেটা হিস্ট্রি হোক, সেটা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফের হোক, নয়তো বা কখনো কখনো আমি তোমাদের সিডিপি থেকে কোশ্চেন দিয়ে থাকি এবং ইংলিশ প্যাডাগজি থেকে। তো তোমরা যারা সেই কোশ্চেনগুলো যারা দেখতে পাওনি, কোনো সময় অনেকে কমপ্লেন করে যে আমরা কোশ্চেনের নোটিফিকেশান আসে না, তো তোমরা ডাইরেক্টলি কি করবে, আমার চ্যানেলের কমিউনিটি সেকশনে গিয়ে ডাইরেক্ট সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে মোটামুটি তোমাদের যে প্রিপারেশন সেটা আরও স্ট্রং হবে, এটা আমি বিশ্বাস রাখি। কারণ আমি যে কোশ্চেনগুলো এখানে দিচ্ছি সেটা পুরোপুরি সিলেবাসের একদম প্রতিটা কনসেপ্টের একদম ইন ডিটেলস ভিতরে কি কি বিষয় আছে সেগুলো থেকে আমি কোশ্চেনগুলো দিই। তো আশা রাখছি তোমরা সেগুলো প্র্যাকটিস করবে এবং তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও সুন্দর করে তুলবে এবং তোমরা এক্সামে যাতে কৃতকার্য হও সেটাই আমি আশা রাখছি। ওকে, তাহলে আজকে আমাদের ভিডিওটা শুরু করছি। ওকে, এর আগের পার্ট 2 ভিডিওতে আমি 4 নম্বর পয়েন্ট অফ দ্য আলোচনা করেছিলাম গণতন্ত্রের সুবিধার। আজকে আমরা আলোচনা করব পয়েন্ট নাম্বার 5। তো পয়েন্ট নাম্বার 5 এর মধ্যে আমি লিখেছি যে গণতন্ত্রের যে 5 নম্বর সুবিধা সেটা হচ্ছে কি, যে সর্বসাধারণের কল্যাণ। এখানে আমি একজনের নাম লিখে নিয়েছি। ওনার নাম হচ্ছে লাস্কি, হ্যারল্ড জে লাস্কি। উনি বলতে চেয়েছেন এখানে যে ওনার মতে মানে জনকল্যাণ সাধন যদি সরকারের লক্ষ্য হয় তবে রাষ্ট্রনৈতিক কর্তৃত্ব জনগণের হাতেই থাকা আবশ্যক। এটা কিন্তু ঠিক। আমার উদ্দেশ্য যদি জনগণের কল্যাণ সাধন হয় তাহলে সরকারের কিন্তু এটাই যদি সরকারের লক্ষ্য হয়ে থাকে তাহলে কর্তৃত্বটা কিন্তু সরকারের হাতে না রেখে সেটা যদি জনগণের হাতে দেওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু জনগণের কল্যাণ প্রকৃত অর্থে কিন্তু সম্ভব হবে। এটাকেই বলেছেন লাস্কি যে সর্বসাধারণের কল্যাণ, যেটা একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থাতেই সম্ভব। ওকে, পয়েন্ট নাম্বার 6 বলছে কি, যে স্বায়ত্তশাসনের সুবিধা। প্রথমত আমরা জানবো যে আদৌ স্বায়ত্তশাসন কি। স্বায়ত্তশাসন হচ্ছে নিজেদের শাসন নিজেরাই করা। ঠিক আছে? তো গণতন্ত্র কিন্তু আমাদেরকে সেই সুযোগটা করে দেয় যে আমরা আমাদের শাসন ব্যবস্থায় নিজেরা নিজেদেরকে প্রতিনিধিত্ব করি। এটাই হচ্ছে কি গণতন্ত্র। তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার 6 নম্বর যে সুবিধা সেটা হচ্ছে স্বায়ত্তশাসনের সুবিধা। এখানে আমি আরেকজনের কোটেশন দিয়েছি, উনি হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। তাহলে মিল কি বলতে চেয়েছেন? জন স্টুয়ার্ট মিলের মতানুসারে সুশাসনই সরকারের একমাত্র উদ্দেশ্য নয়, যে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা এটাই গভর্নমেন্টের একমাত্র উদ্দেশ্য নয়। তাহলে উদ্দেশ্যটা কি? স্বায়ত্তশাসনের মাধ্যমে জনগণের মানসিক উন্নতি সাধন করা দরকার। এটাই হচ্ছে সরকারের
মূল লক্ষ্য বা উদ্দেশ্য অ্যাকর্ডিং টু জন স্টুয়ার্ট মিল। তাহলে এখানে উনি কিছু কোটেশন দিয়েছেন। কি দিয়েছেন? দ্য বেস্ট অফ অল গভর্নমেন্টস ইজ হুইচ টিচেস আস টু গভর্ন আওয়ার সেলফ। তাহলে কি বলতে চেয়েছেন? দ্য বেস্ট অফ অল গভর্নমেন্টস ইজ হুইচ টিচেস আস টু গভর্ন আওয়ার সেলফ। এটা ডেফিনেশনটা দিয়েছেন জে.এস. মিল। মানে উনি বলতে চেয়েছেন যে সমস্ত সরকারি ব্যবস্থার মধ্যে গণতন্ত্র হচ্ছে কি এটা বেস্ট, কি সর্বোৎকৃষ্ট, যেটা আমাদেরকে কি দেয়, যেটা আমাদেরকে শিক্ষা দেয় যে কিভাবে আমরা আমাদেরকে নিজেদেরকে শাসন করব। তাহলে এই কোটেশনটা দিয়েছেন কে? জে.এস. মিল। ওকে, নেক্সট আরেকটা উনি কোটেশন দিয়েছেন, সেটা হচ্ছে কি ইট প্রমোটস মানে কি ডেমোক্রেসি প্রমোটস এ বেটার অ্যান্ড হাইয়েস্ট ফর্ম অফ ন্যাশনাল ক্যারেক্টার দেন এনি আদার পলিটি হোয়াট এভার। তাহলে জে.এস. মিল বলতে চেয়েছেন যে ডেমোক্রেসি কি করে আমাদের মধ্যে একটা জাতীয় চরিত্র গড়ে তোলে, প্রমোটস এ বেটার অ্যান্ড হাইয়েস্ট ফর্ম অফ ন্যাশনাল ক্যারেক্টার, একটা জাতীয় চরিত্র আমাদের মধ্যে গড়ে তোলে ডেমোক্রেসি, যেটা অন্য কোনো রাজনৈতিক ব্যবস্থা কিন্তু গড়ে তুলতে পারে না। এটাই ইনি বলতে চেয়েছেন জে.এস. মিল। নেক্সট আরেকজনের ডেফিনেশন দিয়েছি আমি এখানে, সি.ডি. ভান্স। সি.ডি. ভান্স কি বলছেন? যে অল গভর্নমেন্টস ইজ এ মেথড অফ এডুকেশন বাট বেস্ট এডুকেশন ইজ সেলফ এডুকেশন হুইচ ইজ ডেমোক্রেসি। অল গভর্নমেন্টস ইজ এ মেথড অফ এডুকেশন, সমস্ত সরকার কি এটা মাধ্যম শিক্ষার, বাট কিন্তু বেস্ট এডুকেশন ইজ সেলফ এডুকেশন, সর্বোৎকৃষ্ট শিক্ষা হচ্ছে কি আত্মকেন্দ্রিক শিক্ষা, হুইচ ইজ ডেমোক্রেসি, যেটা হলো গণতন্ত্র। তাহলে আমরা স্বায়ত্তশাসনের সুবিধা থেকে কয়টা কোটেশন দেখলাম? টোটাল কোটেশন দেখলাম জন স্টুয়ার্ট মিলের দেখলাম আমরা এখানে 3টে, এবং সি.ডি. ভান্স দিয়েছেন একটা। তাহলে টোটাল এই পয়েন্টের মধ্যে কোটেশন আছে 4টে, যেটা তোমরা এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলি তোমরা দেখে নেবে। ওকে, দেন পয়েন্ট নাম্বার 7, রাজনৈতিক শিক্ষার বিস্তার। তাহলে গণতন্ত্র মানুষের মধ্যে কি করে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটায়, কিভাবে ঘটায়? এখানে ওরা বলতে চেয়েছেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কি করে প্রত্যেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি করে অংশগ্রহণের সুযোগ পায়, তার ফলে শাসন ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যায়। এতে রাজনৈতিক শিক্ষার কি করে ব্যাপক সুযোগ ঘটে। তাছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য গণতন্ত্রে রাজনৈতিক দলের অস্তিত্বকে অপরিহার্য মনে করা হয়। এই রাজনৈতিক দলগুলো দেশের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান সম্পর্কে জনগণের সম্মুখে নিজ নিজ নীতি ও পরিকল্পনা পেশ ও বিশ্লেষণ করে। তাছাড়া বিরোধী দলগুলো সরকারি দলের কার্যাবলী সম্পর্কে জনগণকে অবহিত রাখে। এর ফলে দেশের সাধারণ মানুষও সকল বিষয়ে ওয়াকিবহাল থাকে। এভাবে জনগণ রাষ্ট্রনৈতিক শিক্ষায় শিক্ষিত হয়। এর ফলে জনকল্যাণধর্মী দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয় একমাত্র গণতন্ত্রে। নেক্সট পয়েন্ট নাম্বার 8, সংঘর্ষ ও বিপ্লবের আশঙ্কা থেকে মুক্ত। এখানে কি হচ্ছে যে গণতন্ত্রের সপক্ষে একটা বিরাট একটা দাবি হচ্ছে কি যে এটি সংঘর্ষ বা বিপ্লবের আশঙ্কা থেকে মুক্ত, অর্থাৎ এটি শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব সৃষ্টির আদর্শ অনুপ্রাণিত। গণতন্ত্রের ক্ষমতার উৎস হলো কি ব্যালট এবং শাসনের ভিত্তি হলো কি শাসিতের সম্মতি। সকল সরকারি সিদ্ধান্ত ও কার্যকলাপের পেছনে জনগণের নৈতিক অনুমোদন থাকে, তাই জনগণের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হতে পারে না। জনমতের চাপে সরকারি কার্যক্রম প্রভাবিত হয়।
এই কারণে দেখা যায় কি, প্রয়োজন বোধে জনগণ শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে সরকারকে পরিবর্তনও করতে পারে। এই জন্য জনগণকে রক্তক্ষয়ী বিপ্লবের পন্থায় অবলম্বন করতে হয় না। সুতরাং দেখা যাচ্ছে যে গণতন্ত্র হচ্ছে কি, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সকল সমস্যার সমাধানের একটা মাধ্যম। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, দেশপ্রেম সৃষ্টি। তাহলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কি হয়? শাসন কার্যে প্রত্যেকের অংশগ্রহণের সমান সুযোগ থাকে। তাছাড়া গণতন্ত্রে সকলের স্বার্থ সংরক্ষণের সুযোগ থাকে। তাই সরকারকে তাদের নিজেদের সরকার হিসাবে ভাবতে শেখে। তার ফলে জনসাধারণের মধ্যে স্বদেশ প্রেম সৃষ্টি হয় এবং দায়িত্ববোধ বৃদ্ধি পায়। এই দেশপ্রেম কালক্রমে কি করে আন্তর্জাতিকতার মহান আদর্শে অনুপ্রাণিত হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, সরকার স্বৈরাচারী হতে পারে না। তাহলে গণতন্ত্রে কি হতে পারে না? সরকার স্বৈরাচারী হতে পারে না। কেন পারে না? কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের স্বৈরাচারী হওয়ার আশঙ্কা একদমই থাকে না। এই ধরনের শাসন ব্যবস্থা হলো জনমত পরিচালিত শাসন ব্যবস্থা। জনমতের ভয়ে সরকার সাধারণত স্বৈরাচারী হতে পারে না। জনমতকে উপেক্ষা করলে ক্ষমতাসীন গোষ্ঠীর পরবর্তী নির্বাচনে ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট পয়েন্ট, স্থায়িত্ব। তাহলে গণতন্ত্রে সরকার কি হয়? স্থায়ী হয়। কিভাবে স্থায়ী হয়? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেশবাসীর অকুণ্ঠ সমর্থন ও সক্রিয় সহযোগিতার উপর প্রতিষ্ঠিত। এই সরকারের পেছনে জনসাধারণের ব্যাপক সম্মতি বর্তমান থাকে, সেই জন্য গণতান্ত্রিক সরকার স্থায়ী হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি, যে কোনো সরকারের স্থায়িত্বের পেছনে কিন্তু জনমত কিন্তু বা জনসাধারণের সমর্থন কিন্তু খুবই দরকার। তবে এটা যদি গণতন্ত্র হয় তাহলে তো সেখানে অবশ্যই প্রয়োজন। নেক্সট পয়েন্ট 12 নাম্বার, আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়। তাহলে গণতন্ত্রের আরেকটি সুবিধা কি? গণতন্ত্রের মাধ্যমে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়। তাহলে আইনের অনুশাসন কনসেপ্টটা যখন আসে তখন আমাদের এই জায়গায় মনে রাখতে হবে যে এই কনসেপ্টটা কিন্তু দিয়েছেন এভি ডাইসি, অধ্যাপক এভি ডাইসি, যার একটা থিওরি রয়েছে রুল অফ ল বা আইনের অনুশাসন। তাহলে এই আইনের অনুশাসন বলতে আদৌ কী বোঝায়? সেটা হচ্ছে কি, আইনের চোখে সকলে সমান এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। তাহলে গণতন্ত্র এই আইনের অনুশাসন প্রতিষ্ঠা করে থাকে। নেক্সট পয়েন্ট কি? রাজনৈতিক সার্বভৌমত্বের স্বীকৃতি। ওকে, তাহলে গণতন্ত্রে কি হয়? রাজনৈতিক সার্বভৌমত্ব বাস্তবে কার্যকর হয়। কেন? কিভাবে হয়? কারণ গণতন্ত্রের জনগণই হলো সকল ক্ষমতার উৎস। কেবল গণতন্ত্রে জনগণ তাদের ইচ্ছানুসারে সরকার গঠন ও রদবদল করতে পারে। গণতন্ত্রের সরকার তার সকল কাজের জন্য কার কাছে দায়িত্ব থাকে? দায়িত্ব থাকে জনগণের কাছে। পয়েন্ট নাম্বার 14, দায়িত্বশীলতা। তাহলে আমি লিখে নিয়েছি এখানে দায়িত্বশীলতা। কার প্রতি দায়িত্বশীল থাকে সরকার? জনগণের প্রতি। ওকে, তাহলে আমি এখানে দেখো লিখে নিয়েছি মন্ত্রী পরিষদ। তাহলে মন্ত্রী পরিষদ যে পরিচালিত শাসন ব্যবস্থা সেটাকে কি বলা হয়? সংসদীয় শাসন ব্যবস্থা। এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, যেখানে রাষ্ট্রপতি কি করে? সরাসরি জনগণের প্রতি দায়বদ্ধ। ওকে, তাহলে আমরা কি দেখলাম? যে গণতন্ত্রে শাসিতের কাছে শাসক সরাসরি দায়িত্বশীল থাকে। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মন্ত্রিপরিষদ কি করে? জনগণের কাছে দায়িত্বশীল থাকে। আবার রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি সরাসরি জনগণের কাছে দায়িত্বশীল থাকে। ওকে, তাহলে বোঝা গেল কি কি সুবিধা। ওকে, এবার আমরা আলোচনা করব গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কি কি ত্রুটি রয়েছে। ঠিক আছে, মানে ডিমেরিটস রয়েছে। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের কোটেশনগুলি মনে রাখা এক্সামের জন্য। তোমরা এগুলো দেখবে মেইনলি, আর পয়েন্টের জাস্ট পয়েন্টগুলি দেখো। আর মেন হচ্ছে
কোটেশনগুলো, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন আসে। ওকে, তাহলে ফার্স্ট যে পয়েন্টটা নিয়েছি ত্রুটির মধ্যে, সেটা হচ্ছে কি অজ্ঞ ও অশিক্ষিতদের শাসন। পয়েন্টটা কি? অজ্ঞ ও অশিক্ষিতদের শাসন। ওকে, আমরা এতক্ষণ দেখলাম যে গুণাবলী, তো গুণাবলী থাকা সত্ত্বেও গণতন্ত্রের বিরুদ্ধে কিন্তু অনেক সমালোচনা আছে। যেটা পয়েন্ট নাম্বার 1 কি, যে গণতন্ত্র হচ্ছে অজ্ঞ ও অশিক্ষিতদের শাসন। কারণ গণতন্ত্র হলো জনগণের শাসন এবং জনগণের অধিকাংশই দেখা যাচ্ছে কি অশিক্ষিত ও অজ্ঞ। এটা সমালোচকরা বলছেন, আমি না। ঠিক আছে, তাহলে এখানে একজন সমালোচক আছে যার কোটেশন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি লেকি। লেকি কি বলছেন? যে গণতন্ত্র হলো সর্বাপেক্ষা দরিদ্র, সর্বাপেক্ষা অজ্ঞ এবং সর্বাপেক্ষা অযোগ্য ব্যক্তির শাসন ব্যবস্থা, কারণ তারাই হলো সংখ্যায় সর্বাধিক। তাহলে এই কোটেশনটা দেখবে যে গণতন্ত্র হলো সর্বাপেক্ষা দরিদ্র, অজ্ঞ এবং অযোগ্য ব্যক্তির শাসন। এটা কে উক্তিটা করেছেন গণতন্ত্র সম্বন্ধে? তাহলে কে করেছেন? লেকি। নেক্সট হচ্ছে কি কার্লাইল। কার্লাইল কি বলেছেন সেটা খুব ইম্পর্টেন্ট, যে গণতন্ত্র হলো মূর্খদের জন্য এবং মূর্খদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। ইংরেজিতে কি, যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ অল দ্য ফুলস, ফর দ্য ফুলস অ্যান্ড বাই দ্য ফুলস। তাহলে আমরা কি দেখলাম? ফার্স্ট পয়েন্টের মধ্যে দুজনের কোটেশন, যেটা খুব ইম্পর্টেন্ট। একজন হচ্ছেন লেকি, একজন হচ্ছেন কার্লাইল। তাহলে লেকি কি বলেছিলেন? যে সর্বাপেক্ষা দরিদ্র, সর্বাপেক্ষা অজ্ঞ এবং সর্বাপেক্ষা অযোগ্য বা অক্ষম ব্যক্তির শাসন হচ্ছে গণতন্ত্র। আর কার্লাইল কি বলেছেন? যে মূর্খদের জন্য এবং মূর্খদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। ওকে, পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2তে কি আছে গণতন্ত্রের ত্রুটি? সেটা হচ্ছে গণতন্ত্রের মধ্যে সততা ও যোগ্যতার কোনো কদর নেই। কি নেই গণতন্ত্রের মধ্যে? সততা ও যোগ্যতার কোনো কদর নেই। কেন এটা বলছেন? অভিযোগটা কেন আমরা একটু দেখব। ওকে, এই কথা বলা বাহুল্যই যে কোনো শাসন ব্যবস্থার সাফল্য শাসকবর্গের বুদ্ধিমত্তা ও গুণগত যোগ্যতার উপর নির্ভরশীল। বর্তমানকালের সমস্যা সংকুল ও জটিল শাসন ব্যবস্থায় এই ব্যাপারটি বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু গণতন্ত্রে কি হচ্ছে? সততা ও যোগ্যতা বা যোগ্য যারা ব্যক্তি, এদের কিন্তু মর্যাদা দেওয়া হয় না। এখানে শিক্ষিত, অশিক্ষিত, যোগ্য, অযোগ্য, দক্ষ, অকর্মণ্য, সৎ অসৎ নির্বিশেষে সকলকে সমান গুরুত্ব দেওয়া হয়। বরং অধিকাংশ সাধারণ মানুষ অশিক্ষিত ও অজ্ঞ বলে যোগ্য ও দক্ষ প্রতিনিধি কিন্তু বাছাই করতে পারে না। ঠিক আছে, এই কারণেই কিন্তু এরা এখানে অভিযোগটা করেছেন গণতন্ত্রের ত্রুটিতে। ওকে, তাহলে এই জায়গায় আমরা দেখব কে কি কমেন্ট করেছেন। ওকে, ফার্স্ট কমেন্ট আমরা কার দেখব? জার্মান দার্শনিক নিটসে। নিটসে কি বলছেন? যে গণতন্ত্র বলতে সাধারণ ব্যক্তির প্রতি শ্রদ্ধা এবং জ্ঞানী ব্যক্তির প্রতি অবজ্ঞা। তাহলে নিটসে কি বলেছেন? যে গণতন্ত্র বলতে সাধারণত কি, যে সাধারণ ব্যক্তির প্রতি শ্রদ্ধা এবং যে জ্ঞানী ব্যক্তি আছে তার প্রতি অবজ্ঞা। সাধারণ ব্যক্তিকে বেশি শ্রদ্ধা দেখানো হয়, মর্যাদা দেওয়া হয়, কিন্তু গুণী ব্যক্তির কি হয়? গণতন্ত্রের মধ্যে কোনো ধরনের কদর থাকে না, তাকে অবজ্ঞা করা হয়। ওকে, তারপরে আসে কে? লেবন কি বলছেন? যে গণতন্ত্র গভর্নমেন্ট বাই ক্রাউডস। তাহলে কি বলছেন? যে ডেমোক্রেসি হচ্ছে কি, যে গভর্নমেন্ট বাই ক্রাউডস। Okay, then CD1's civilization which democracy produces is venal, mediocre or dull. তাহলে আমরা কি দেখলাম? যে সততা ও যোগ্যতার কদর নেই পয়েন্টের মধ্যে তিনজনের, নিটসে, লেভো এবং CD1's। ওকে, দেন পয়েন্ট নাম্বার 3, রক্ষণশীল। তাহলে গণতন্ত্র কি? রক্ষণশীল। কেন রক্ষণশীল বলছেন? যে
ওনারা, কারণ ওদের যুক্তি হচ্ছে কি যে গণতন্ত্র শিক্ষিত ও অক্ষম ব্যক্তির শাসন, তাই এই শাসন ব্যবস্থা প্রকৃতিগতভাবে প্রগতি বিরোধী ও রক্ষণশীল। কেন? কারণ শিক্ষিত ও বিজ্ঞ ব্যক্তির মনেই কিন্তু কি থাকে, প্রগতিশীল চিন্তার উন্মেষ ঘটে। অপরদিকে যারা অশিক্ষিত ও অজ্ঞ জনগণ, এরা কিন্তু নতুন চিন্তা ভাবনা, আবিষ্কার, উদ্ভাবনের ব্যাপারে নিস্পৃহ এবং গুরুতর বিরোধী। তাই প্রগতিমূলক পরিবর্তনের পরিবর্তে এরা কিন্তু এক ধরনের একটা স্থিতিশীল একটা ব্যবস্থা বজায় রাখার জন্য কিন্তু তাদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যায়। এর ফলে গণতন্ত্রের বিভিন্ন ক্ষেত্রে কি হয়, সংস্কার ব্যাহত হয়, প্রগতির বিরুদ্ধে রক্ষণশীলতায় কিন্তু জয়ী হয়। তাহলে কোকার এখানে একটা মন্তব্য করেছেন, FW কোকার কি করেছেন সেটা, যে ডেমোক্রেসিস আর দ্য মোস্ট কনজারভেটিভ অফ অল ফর্মস অফ স্টেট, মানে সমস্ত ধরনের যত ধরনের রাষ্ট্র ব্যবস্থা আছে তার মধ্যে সবচেয়ে বেশি মানে কনজারভেটিভ মানে রক্ষণশীল ব্যবস্থা যদি থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র। সেটা কে বলছেন? FW কোকার। পয়েন্ট নাম্বার 4, দল প্রথার কুফল। কি লিখেছি আমরা? দল প্রথার কুফল মানে গণতন্ত্রে রাজনৈতিক দলের অস্তিত্বকে অপরিহার্য বলে বিবেচনা করা হয় সাধারণভাবে। দলীয় ভিত্তিতে কি হয়, নির্বাচন অনুষ্ঠিত হয়, যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের সরকার গঠন করে, ফলে কার্যত কিন্তু এক প্রকার দলীয় শাসন প্রতিষ্ঠিত হয়। সরকারি দল প্রায় ক্ষেত্রেই বৃহত্তর জাতীয় স্বার্থের পরিবর্তে অনেক সময় দেখা যায় কি সংকীর্ণ দলীয় স্বার্থকেই প্রাধান্য দেয়। এছাড়া কি নির্বাচনের প্রাককালে দেখা যায় কি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য এরা কি জনপ্রিয়তা বৃদ্ধি ও ভোট সংগ্রহের জন্য সরকারি প্রশাসন ও অর্থকে অবাধে ব্যবহার করে। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, এই যে অর্থের অপচয় হয় তার জন্য কি হয়, জনগণের সুখ স্বাচ্ছন্দ্যও ব্যাহত হয়। তাহলে রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভে অনেক সময় আমরা কি দেখি, দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয় এবং জনগণের মধ্যে বিশৃঙ্খলা ও বিভ্রান্তিরও সৃষ্টি করে। এই দলীয় শাসনের যাবতীয় কুফল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কি করে, সংকট সৃষ্টি করে। এবং অনেক সময় আমরা কি দেখি, দলীয় আমলাতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থায় প্রশ্রয় পায়। তাই এই দল প্রথার এই যে কুফল এটাকে লক্ষ্য করে লর্ড ব্রাইস কিন্তু একটা মন্তব্য করেছেন। সে কি বলেছেন, যে ডেমোক্রেসি ইজ আন্ডার পাওয়ার অফ পার্টি অর্গানাইজেশন, মানে কি যে গণতন্ত্র হচ্ছে কি আন্ডার পাওয়ার অফ পার্টি অর্গানাইজেশন, মানে এখানে রাজনৈতিক দলের সংগঠন বা রাজনৈতিক দল যা সিদ্ধান্ত নেয় তার উপরেই কিন্তু টিকে থাকে আমাদের ডেমোক্রেসি। ঠিক আছে, এই পয়েন্টটা দেখে রাখবে। পয়েন্ট নাম্বার 5, স্বল্পস্থায়ী ও ক্ষণভঙ্গুর। এটা কি, এখানে আমরা কি দেখলাম যে ডেমোক্রেসির যে আরেকটা ত্রুটি হচ্ছে কি, এটা হচ্ছে স্বল্পস্থায়ী মানে দীর্ঘক্ষণের জন্য না কিন্তু, ও ক্ষণভঙ্গুর এটা হচ্ছে কি একটা ডিমেরিটস মানে অসুবিধা গণতন্ত্রের। কিভাবে দেখো, অনেক সময় দেখা যায় কি কোনো দল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে স্থায়ী সরকার গঠন করতে পারে না। ঠিক আছে, অনেক সময় বহু দল মিলে কি করে কোয়ালিশন সরকার গঠন করে। এতে কি হয়, এই কোয়ালিশন বা জোট সরকারের ফলে অনেক সময় দেখা যায় কি সরকার বিশালভাবে দুর্বল ও স্বল্পস্থায়ী হয়। প্রায় প্রতিটি সরকারের পতন, আবার নির্বাচন এবং নতুন সরকার গঠিত হয়ে থাকে। ফলে কোনো সরকারই জনকল্যাণ সাধনের উদ্দেশ্যে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ বা এর বাস্তব কিন্তু রূপায়ণ করতে পারে না। ওকে, নেক্সট পয়েন্ট কি, শিল্প সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান চর্চার বিরোধী। তাহলে গণতন্ত্রের আরেকটা অসুবিধা কি, যে গণতন্ত্র অনেকে অভিযোগ করছেন যে এটা শিল্প সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের চর্চার বিরোধী। তাহলে আমরা এত ডিটেলস না গিয়ে এখানে কি দেখব,
একটা কোটেশন আছে এখানে, সেটা কি হেনরি মেন এবং লিভন। লিভন কি বলছেন, যে গণতন্ত্র শিল্প সাহিত্য বিজ্ঞান চারুকলা প্রভৃতি মানুষের সুকুমার বৃত্তি, মানে কি মানুষের অন্তর্স্থিত, মানুষের অভ্যন্তরস্থিত যেই যে সৃজনাত্মক যে গুণগুলো আছে, সেই গুণগুলো বিকাশের কি করে, মাঝপথে কি করে এরা বাধা সৃষ্টি করে। এই কারণে উনি বলছেন যে এই ডেমোক্রেসি কি করে, শিল্প সাহিত্য বিজ্ঞান চারুকলা প্রভৃতি মানুষের যে সুকুমার বৃত্ত বা ওনার যে সৃজনশীল যে ক্রিয়াকর্ম আছে সেটা প্রকাশের সুযোগ দেয় না। ওকে, দেন পয়েন্ট নাম্বার 7, যে ডেমোক্রেসি জরুরি অবস্থার অনুপযোগী। কেন অনুপযোগী ডেমোক্রেসি জরুরি অবস্থা? কারণ এই শাসন ব্যবস্থা কি, এটা এখানে সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু গণতন্ত্রের মধ্যে অনেক বিলম্ব হয়, মানে দেরি হয়। কারণ এখানে মোট কথা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় কি যে গণতন্ত্র হচ্ছে কি আলাপ আলোচনার মাধ্যমে সরকার পরিচালিত হয়, ঠিক আছে? তো একটা জরুরি অবস্থার সময় কিন্তু এই আলাপ আলোচনা কিন্তু সম্ভব নয়, কারণ অবস্থা অনুযায়ী তোমাকে কি করতে হবে, ব্যবস্থা নিতে হবে। তো সেই ব্যবস্থা নিতে গেলে এই বৃহত্তর জনসমাজকে একত্রিত করা এবং তাদের থেকে মতামত নেওয়া, এটা কিন্তু জরুরি অবস্থায় কখনো সম্ভব নয়। তাই সমালোচকরা বলছেন যে এই গণতন্ত্র জরুরি অবস্থার অনুপযোগী, কারণ জরুরি অবস্থায় এটা কার্যকর করা যায় না। পয়েন্ট নাম্বার 8, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নৈতিকতা ক্রমশ অবনতি ঘটে। এবং পয়েন্ট নাম্বার 9 কি বলছেন, যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নিম্ন স্তরের নেতৃত্ব কি হয়, নিম্ন স্তরের নেতৃত্ব। নির্বাচনের মাধ্যমে কি হয়, নেতৃত্ব স্থির হয় গণতন্ত্রে। তাই অসৎ ও অযোগ্য ব্যক্তিরাই কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি নেতৃত্ব পেয়ে থাকেন, ঠিক আছে? ফরাসি, এখানে আমরা কি দেখলাম, যে ঐতিহাসিক পর্যালোচনার ভিত্তিতে র্যালফ অ্যাডাম ক্র্যাম প্রতিপন্ন করেছেন যে অতীতের নেতৃত্বের থেকে গণতান্ত্রিক নেতৃত্বের মান সবচেয়ে নিচু, ঠিক আছে? এটা আমি দেইনি, তোমরা কোটেশনটা লিখে নেবে। দেন হচ্ছে কি পুঁজিবাদের ত্রুটি এবং আমলাতন্ত্রের ত্রুটি। তাহলে পুঁজিবাদের ত্রুটিটা কি, যে অনেকে অভিযোগ করেন যে গণতন্ত্রে কি হয়, পুঁজিবাদ প্রশ্রয় পায়। অভিজ্ঞতা থেকে দেখা যায় যে সকল দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে বলে দাবি করা হয়, সেই সব দেশে রাজনৈতিক সাম্য থাকলেও অর্থনৈতিক সাম্য কিন্তু থাকে না। তার ফলে দেখা যায় কি, অর্থনৈতিক বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় রাজনৈতিক সাম্য মূল্যহীন হয়ে পড়ে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হচ্ছে আমলাতন্ত্রের ত্রুটি। ওকে, আবার অনেকে অভিযোগ করেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ত্রুটি দেখা যায়। কি করা হয়, যে গণতন্ত্রের জনপ্রতিনিধিদের সুষ্ঠু প্রশাসন কার্যের জন্য কি হয়, প্রয়োজনীয় প্রশাসনিক জ্ঞান বা অভিজ্ঞতা থাকে না। তাছাড়া জনসমর্থন অটুট রাখার জন্য প্রতিনিধিরা শাসন কার্যে আত্মনিয়োগ না করে রাজনৈতিক কার্যকলাপে বেশি সময় ব্যয় করেন। ফলে প্রশাসনিক ব্যাপারে তারা আমলাদের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েন, আর আমলাদের প্রাধান্য প্রতিপত্তির জন্য অনেক সময় জনসাধারণের স্বার্থ কিন্তু অবহেলিত হয়। নেক্সট পয়েন্ট কি লিখেছি, ব্যয়বহুল। অনেকের মতে গণতন্ত্র হলো একটি অত্যন্ত ব্যয়বহুল শাসন ব্যবস্থা, মানে অনেক খরচাপাতির প্রয়োজন হয়। কেন? কারণ ঘন নির্বাচন করতে হয়, নির্বাচনের পূর্বে জনমত গঠন করতে হয়, ব্যাপক প্রচার কার্য ইত্যাদিকে কেন্দ্র করে কি করে সরকার, রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বিভিন্ন ব্যক্তি ও কর্তৃপক্ষের ব্যাপক অর্থ ব্যয় হয়। আর এই ব্যয় অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, সংখ্যালঘুদের স্বার্থের অবহেলা। অনেকে আবার অভিযোগ করেন যে গণতন্ত্রের মধ্যে কি হয়, সংখ্যালঘু যে সম্প্রদায় আছে তাদের স্বার্থ অনেক সময় অবহেলিত হয়। কেন হয়? কারণ তাদের যে অভাব অভিযোগ সেটা মানে সম্পর্কে সরকার অনেক সময় উদাসীন থাকে।
অনেক অনেক সময় দেখা যায় কি সংখ্যালঘুরা সাধারণত আইনসভায় এরা প্রতিনিধি প্রেরণ করতে পারে না, মানে যাদের মানে ওদের হয়ে যে কেউ আওয়াজ তুলবে ওদের দাবি দেওয়া নিয়ে, সেই ধরনের কোনো সুযোগ কিন্তু থাকে না বলে এরা অভিযোগ করছে। তারপরে কি আছে, আবেগের তাড়না। ওকে, আবেগের তাড়না মানে কি, এখানে একটা ইমোশন কাজ করে। ওকে, এখানে আমরা দেখছি যে গণতন্ত্রে জনগণের আবেগের মানে ইমোশনের আধিক্য দেখা যায়। সাধারণ মানুষ রাজনৈতিক চেতনা ও যুক্তির বদলে কি করে, উচ্ছ্বাস ও ওদের মধ্যে একটা ভাব, এর দ্বারা কিন্তু এরা প্রভাবিত ও পরিচালিত হয়। এখানে একটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা বলেছেন গিডিংস। গিডিংস কি বলেছেন, যে ডেমোক্রেসি হচ্ছে আনব্রিডেল ইমোশনালিজম, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আবেগ উচ্ছ্বাস বিপদগামী হয়। ঠিক আছে, তাহলে পরীক্ষায় মানে আসতে পারে যে ডেমোক্রেসিকে কেই মানে আনব্রিডেল ইমোশনালিজম বলেছেন, তাহলে কে বলেছেন, সেটা হচ্ছে সমাজবিজ্ঞানী গিডিংস। ওকে, এবার আমরা পড়ব গণতন্ত্রের সাফল্যের শর্ত। ওকে, যে এবার আমরা পড়ব কি, গণতন্ত্রের সাফল্যের শর্ত। ওকে, তত্ত্বগত বিচারে গণতন্ত্র আদর্শ ও একটা সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা হিসাবে রাষ্ট্রনৈতিক চিন্তার জগতে কিন্তু স্বীকৃত। ঠিক আছে, অনেক ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক নির্বিশেষে সকল রাষ্ট্রে কিন্তু গণতন্ত্রের প্রতি সমান আগ্রহ দেখা যায়। আদর্শগত বিচারে গণতন্ত্র হলো প্রকৃত শাসন ব্যবস্থা, তবে এর সাফল্যের জন্য কতগুলো কিন্তু কি প্রয়োজন, শর্ত প্রয়োজন। আর এই শর্তগুলোর কথা কে বলেছেন, প্রথমত বলেছেন মিল, মানে জন স্টুয়ার্ট মিল। উনি গণতন্ত্রের সাফল্যের জন্য 3টি শর্ত দিয়েছেন, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে যে গণতন্ত্রের সাফল্যের জন্য 3টি শর্ত কে দিয়েছেন, তাহলে আমরা কি বলবো, এটা দিয়েছেন জন স্টুয়ার্ট মিল। তাহলে এই 3টি শর্ত কি কি আমরা এক এক করে দেখছি। উনি বলছেন যে জনগণের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গ্রহণের ইচ্ছা থাকবে, মানে গণতন্ত্র তখনই সাফল্যমণ্ডিত হবে যখন জনগণের মধ্যে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণের ইচ্ছা তাদের মধ্যে থাকবে, নতুবা এই গণতন্ত্র কখনো সাফল্যমণ্ডিত হবে না। নাম্বার 2, গণতন্ত্রকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় কর্তব্য পালনে জনগণকে ইচ্ছুক ও সক্ষম হবে। মানে গণতন্ত্রকে রক্ষা করতে গেলে কি করতে হবে, জনগণকে কিন্তু কিছু প্রয়োজনীয় কর্তব্য পালন বা তাদের মধ্যে কিন্তু ইচ্ছা থাকতে হবে এবং সক্ষমতাও থাকতে হবে। সাপোজ ধরো ইলেকশন হচ্ছে, অনেক সময় দেখা যায় কি নির্বাচনে অনেক লোক একটু উদাসীন থাকে, বা অনেকে বলে যে আমার এত কিছু চিন্তা করে লাভ নেই, হ্যাঁ এটা বড় লোকদের কাজ, বা যাদের পাওয়ার আছে এটা ওদের কাজ, নির্বাচনে ভোট দেওয়া বা প্রার্থীর বা রাজনৈতিক ক্রিয়াকলাপে যোগদান। ঠিক আছে, অনেক সময় আমরা দেখি যে অনেকেই উদাসীন থাকে এই বিষয়গুলোতে। তাহলে এখানে উনি বলছেন যে এভাবে উদাসীন থাকলে হবে না, কারণ এটা আপনার শাসন, আপনাকে একটু অ্যাক্টিভ হতেই হবে। নাম্বার 3 হচ্ছে যে গণতন্ত্রের উদ্দেশ্য সাধনের জন্য অপরিহার্য কার্য সম্পাদনে জনগণ সম্মত ও সমর্থ হবে। মানে গণতন্ত্রের উদ্দেশ্য তখনই সাফল্য হবে যখন জনগণের কি থাকবে, তাদের সম্মতি থাকবে এবং তাদের সমর্থ থাকবে কার্য সম্পাদনের। ওকে, নেক্সট আমরা কি দেখব, যে গণতন্ত্রের সাফল্যের জে.এস. মিল ছাড়াও অনেকগুলো পয়েন্ট আছে যেগুলোর উপর ডিপেন্ড করে মানে গণতন্ত্রের সাফল্য। নাম্বার 1 কি, গণতান্ত্রিক জনগণ, মানে ডেমোক্রেটিক পিপল। তাহলে গণতন্ত্র তখনই সাফল্যমণ্ডিত হবে যখন তার জনগণ কি হবে, ডেমোক্রেটিক হবে। ঠিক আছে, জনগণ যদি ডেমোক্রেটিক না হয় তাহলে কখনোই আমাদের কি হবে না, গণতন্ত্র সাফল্য মণ্ডিত হবে না। কেন, কারণ গণতান্ত্রিক চেতনা ও গণতান্ত্রিক দৃষ্টিসম্পন্ন নাগরিকগণই গণতান্ত্রিক জনগণ হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, কারণ এদের যদি কোনো চেতনা না থাকে, মানে গণতান্ত্রিক চেতনা,
বা গণতন্ত্রকে রক্ষার জন্য এদের যদি সক্রিয় কোনো ভূমিকাই না থাকে, তাহলে জনগণ কিন্তু কখনোই টিকে থাকবে না। নেক্সট পয়েন্ট কি, সেটা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ। তাহলে গণতন্ত্র সাফল্য তখনই হবে যখন একটা কি থাকবে, গণতান্ত্রিক একটা পরিবেশ থাকবে। তাহলে এই গণতান্ত্রিক পরিবেশটা কি? এই গণতান্ত্রিক পরিবেশটা হচ্ছে মানুষের অধিকার, মানুষের স্বাধীনতার ব্যাপক স্বীকৃতির ভিত্তিতে এমন একটি পরিবেশ যেখানে মানুষের ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশের উপযোগী একটা ব্যবস্থা থাকবে। এর জন্য কি প্রয়োজন? এর জন্য প্রয়োজন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণ। ঠিক আছে, তাহলে পরিপূর্ণভাবে এই গণতান্ত্রিক পরিবেশ যদি রচিত না হয়, তাহলে কিন্তু কখনো গণতন্ত্র সাফল্যমণ্ডিত হবে না। অর্থাৎ সর্বপ্রকার বৈষম্যের বিকাশ, বৈষম্যের বিলোপ, এটা কিন্তু করতেই হবে সমাজের মধ্যে। অর্থাৎ তোমাকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেটা গণতন্ত্রকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থা। এখানে আমরা কি দেখব, যে গণতন্ত্র সাফল্য তখনই হবে যখন কি করা হবে, গণতান্ত্রিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তাহলে এখানে আমরা বেশি কিছু জানবো না, আমাদের দরকার নেই। আমরা কি দেখবো, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা বলেছেন অধ্যাপক গ্লাসকি, সেটা হচ্ছে কি, অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। মানে পলিটিক্যাল ডেমোক্রেসি ইজ মিনিংলেস উইদাউট ইকোনমিক ডেমোক্রেসি। অনেক সময় বিভিন্ন এক্সামে আসে। যেই কথাটা কে বলেছেন, এই উক্তিটা, অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। তাহলে কে বলেছেন? অধ্যাপক লাস্কি। পয়েন্ট নাম্বার 5, এটা কি, পরমত সহিষ্ণুতা। মানে গণতন্ত্র তখনই সাফল্য হবে যখন পরমত সহিষ্ণুতা হবে। মানে এটা কি, এটা হচ্ছে কি, মানে এই শাসন ব্যবস্থায় দেখা যায় কি, জনগণের বাক্য ও মতামত প্রকাশের কি থাকবে, পরিপূর্ণ স্বাধীনতা থাকবে। ঠিক আছে, এখানে বিভিন্ন পরস্পর বিরোধী মতবাদও থাকবে, কিন্তু এখানে সকলের মতবাদকে কিন্তু অস্তিত্ব কিন্তু স্বীকার করা হয় গণতন্ত্রে। ঠিক আছে, নেক্সট কি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তাহলে গণতন্ত্রের সাফল্য কখন হবে, যখন ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে। মানে ক্ষমতাটা যখন কোনো একজন ব্যক্তির হাতে না থেকে বা কোনো একজন কর্তৃপক্ষের হাতে না থেকে ক্ষমতাটা সরাসরি একদম তৃণমূল স্তর পর্যন্ত সেটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে কর্তৃত্বকে, তখনই কিন্তু গণতন্ত্র তোমার সাফল্যমণ্ডিত হবে। তাহলে এই জায়গায় একজনের ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট, উনি হচ্ছেন কি, লর্ড ব্রাইস। তাহলে লর্ড ব্রাইস কি বলছেন, যে গণতন্ত্রের ভিত্তি হিসাবে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কিন্তু আবশ্যক। ডেমোক্রেসি নিডস লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাজ ইটস ফাউন্ডেশন। তার মানে কি, স্থানীয় স্বায়ত্তশাসন এই যে ব্যবস্থা, সেটাই হচ্ছে কি, এর একটা ভিত্তি। কারণ এটা ছাড়া কিন্তু গণতন্ত্র কখনোই কিন্তু সাফল্যমণ্ডিত হবে না। নেক্সট হচ্ছে কি, উপযুক্ত নেতৃত্ব। কারণ গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করতে গেলে অবশ্যই নেতৃত্বের কিন্তু প্রয়োজন আছে। ঠিক আছে, কারণ আমরা অনেক সময় দেখি কি, যে রাষ্ট্রনায়কগণ ন্যায়পরায়ণ হন না এবং এদের মধ্যে যুক্তি ও বিবেকবোধও থাকে না। তার ফলে কি হয়, শাসন ব্যবস্থায় কিন্তু অনেক ব্যাঘাত ঘটে। তাই গণতন্ত্রে কি চাইছে, এখানে রাষ্ট্রনেতারা অবশ্যই ন্যায়পরায়ণ হবেন, সততা এদের মধ্যে থাকবে, এদের উদারচিত্ত থাকবে, বিবেকবোধ থাকবে। ঠিক আছে, কারণ এগুলো ছাড়া কিন্তু গণতন্ত্র কখনোই সম্ভব নয়। তাহলে এখানে একজনের নাম লিখে নিয়েছি, জে এ সোমপিটার। জে এ সোমপিটার কি বলেছেন, যে রাষ্ট্রনায়কগণ ন্যায়পরায়ণ এবং যুক্তি ও বিবেকবোধ সম্পন্ন হবেন। ঠিক আছে, এটা দেখে রাখবে। তারপরে গণতন্ত্র ডিপেন্ড করে সাফল্য, সেটা হচ্ছে কি, 7 নম্বর পয়েন্ট, দক্ষ ও সৎ সরকারি কর্মচারী। ঠিক আছে, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি সৎ, সুদক্ষ, উৎসাহী সরকারি কর্মচারী না থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, প্রশাসনিক দায় দায়িত্ব জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিগণের উপর এই যে ন্যস্ত থাকে দায়িত্বটা, এরা কিন্তু কখনোই সমস্ত কিছু কিন্তু এরা পালন করতে
পারবেন না। কারণ আমরা জানি কি, অনেক সময় এদের কি থাকে না, মানে সমস্ত নেতৃত্ব যে সবকিছু পরিচালনা করার যে অভিজ্ঞতা থাকবে, দক্ষতা থাকবে সিদ্ধান্ত নেওয়া, সেটা কিন্তু থাকে না নর্মালি। তো এটা টোটালি ডিপেন্ড করে কার উপর? স্থায়ী যে সরকারি কর্মচারী থাকে তাদের উপর। ঠিক আছে? ওরা যেভাবে চালায়, অনেক সময় নেতা বা নেতৃত্ব সেভাবেই চলে। ঠিক আছে? তাহলে গণতন্ত্র সাফল্যের জন্য দক্ষ ও সৎ সরকারি কর্মচারী কিন্তু খুবই প্রয়োজন। তারপরে কি আছে? পয়েন্ট নাম্বার 8, সেটা কি? উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা জেনে রাখো। এখানে গণতন্ত্র সাফল্য তখনই হবে নর্মালি যখন জনগণ শিক্ষিত হবে। জনগণ শিক্ষিত না হলে কি হবে? জনগণ সচেতন হবে না। আর সচেতনতা জনগণের মধ্যে না থাকলে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো মূল্যই থাকবে না। তাহলে লর্ড ব্রেথ কি বলছেন এই পয়েন্টের এগেনস্টে? বলছেন যে দ্য গিফট অফ নলেজ ক্রিয়েটস দ্য ক্যাপাসিটি টু ইউজ দ্য সাফ্রেজ এ রাইট। মানে মানুষ যদি শিক্ষিত হয় নর্মালি, তাহলে কি হবে? এদের মধ্যে একটা ক্যাপাসিটি বা সামর্থ্য আসবে, যেটাকে এরা কি করবে? এই সামর্থ্যটা এরা সঠিক জায়গায় এদের যে ভোটাধিকার সেটা কিন্তু প্রয়োগ করতে পারবে। এটা বলছেন কে? লর্ড ব্রাইস। এবং মোট কথা হচ্ছে কি, ভালো মন্দ এরা যাচাই বাছাই করতে পারবে যদি শিক্ষিত হয়। এটাই বলতে চেয়েছেন লর্ড ব্রাইস। তারপরে জে.এস. মিল কি বলতে চেয়েছেন? যে সার্বজনীন ভোটাধিকারের স্বীকৃতির পূর্বে সার্বজনীন শিক্ষার ব্যবস্থা আবশ্যক। তার মানে উনি সকলকে অবশ্যই ভোটাধিকারের কথা বলেছেন, বাট এর পূর্বে বলেছেন যে আগে শিক্ষার ব্যবস্থা এটা অত্যন্ত আবশ্যক। পয়েন্ট নাম্বার 9, যে গণতন্ত্র সাফল্যের জন্য কি প্রয়োজন? লিখিত সংবিধান প্রয়োজন। পয়েন্ট নাম্বার 10 কি? রাজনৈতিক দল। অবশ্যই গণতন্ত্রে যদি রাজনৈতিক দল না থাকে, তাহলে সেই গণতন্ত্রে কিন্তু সংকট দেখা দিতে পারে। কারণ আফটারঅল আমরা জানি যে গণতন্ত্র হলো জনগণের শাসন, জনগণের অংশগ্রহণ। তাহলে এই যে জনগণের শাসন আর অংশগ্রহণ, এই যে জিনিসগুলো, এটা কিন্তু ডিপেন্ড করে কার উপর? রাজনৈতিক দলের উপর। কারণ রাজনৈতিক দলই কিন্তু এই সুযোগটা করে দেয় জনগণকে যে বিভিন্ন রাজনৈতিক ক্রিয়াকলাপ বা কর্মকাণ্ডে যুক্ত হওয়ার। তারপরে কি? গণতান্ত্রিক ঐতিহ্য, এটাও খুব ইম্পর্টেন্ট গণতন্ত্র টিকে থাকার জন্য, সাফল্যের জন্য। তারপরে কি? সংখ্যালঘুর প্রতিনিধিত্ব, এটাও ইম্পর্টেন্ট। তারপরে লাস্ট হচ্ছে কি? 13 নম্বর, সদা জাগ্রত জনমত। এটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ জনগণের শাসন, জনগণ যদি অ্যাক্টিভ না থাকে তাহলে সেই শাসন ব্যবস্থা কখনো ফলপ্রসূ হবে না। তারপরে কি? সামাজিক দায়িত্ববোধ অবশ্যই প্রয়োজন। কারণ এই যে বৃহত্তর আমাদের সমাজ রয়েছে যেখানে মানুষ থাকছে, সেই সমাজের প্রতি যদি শাসকের যদি কোনো দায়িত্ববোধ না থাকে, তাহলে সেই শাসন মানে শাসনের কি যে প্রভাব, সেটা কিন্তু সোসাইটিতে পড়বে না। নেক্সট কি আছে? জাতীয় সংহতি ও ঐক্য আবশ্যক। অবশ্যই জাতীয় সংহতি বা ঐক্য যদি না থাকে, তাহলে গণতন্ত্র বা গণতান্ত্রিক পরিবেশ কিন্তু কখনোই দেশের মধ্যে থাকবে না। তাহলে এইগুলি হচ্ছে আমাদের গণতন্ত্রের সাফল্যের শর্ত। তোমরা কোটেশনগুলো লিখে নেবে, অবশ্যই এর বাইরে আসবে না কিছু, তোমরা এগুলো দেখো। তারপরে কি? আমি এক্সট্রা কিছু ইম্পর্টেন্ট কোটেশন দিয়ে দিয়েছি, যেমন লয়েড কি বলেছেন? যে নাগরিকদের নির্লিপ্ততার জন্য গণতন্ত্র সংকটের সম্মুখীন। তাহলে পরীক্ষা আসতে পারে যে নাগরিকদের নির্লিপ্ততার জন্য গণতন্ত্র সংকটের সম্মুখীন হয়, উক্তিটি কে করেন? তাহলে উক্তিটি করেন লয়েড। তারপরে সিডি ভান্স কি বলছেন? যে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় ত্রুটি আছে, অস্বীকার করা যাবে না। ঠিক আছে? প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় কি আছে? ত্রুটি আছে, যেটা অস্বীকার করা যায় না। কিন্তু তাই বলে প্রাচীনকালের পরিত্যক্ত শাসন ব্যবস্থাগুলিকে আঁকড়ে ধরা মূর্খামির পরিচয়। ঠিক আছে? গণতন্ত্র একটা আধুনিক ধারণা। হ্যাঁ, এটাতে ভুল ভ্রান্তি থাকতেই পারে, এটা উনি অস্বীকার করছেন না, বাট এর মধ্যে ভুল ভ্রান্তি আছে বলে আমরা এটাকে সরিয়ে আমরা প্রাচীনকালে যে পরিত্যক্ত শাসন ব্যবস্থা আছে সেটাকে আঁকড়ে ধরবো, এটাও কিন্তু এক ধরনের মূর্খামি। এটা কে বলছেন? সিডি ভান্স। এবং
ব্যানারম্যান কি বলছেন, যে গুড গভর্নমেন্ট ইজ নট সুইটেবল ফর সেলফ গভর্নমেন্ট। ঠিক আছে, গুড গভর্নমেন্ট ইজ নট সুইটেবল ফর সেলফ গভর্নমেন্ট। ওকে, তাহলে এটাও দেখে রাখবে। এবং আমি একটা বইয়ের নাম লিখেছি এখানে, মডেলস অফ ডেমোক্রেসি, যেটা লিখেছেন 1987 সালে ডেভিড হ্যাল। তাহলে মডেলস অফ ডেমোক্রেসি গ্রন্থটা কি লিখেন, সেটা লিখেন ডেভিড হ্যাল 1987 সালে। এবং আরও কিছু আছে ডেভিড হ্যালের। ডেভিড হ্যাল কি করেছেন ওই বইয়েতে, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি রিমেইনস কমপ্লেক্স অ্যান্ড কন্টেস্টেড। তাহলে এই জায়গাটা একটু দেখে রাখো। এই কমেন্টটা কে করেছেন, ডেমোক্রেসি সম্বন্ধে ডেভিড হ্যাল কি বলেছেন, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি রিমেইনস কমপ্লেক্স অ্যান্ড কন্টেস্টেড। কন্টেস্টেড। ওকে, উনি কি করেছেন, গণতন্ত্রকে শ্রেণী বিভাগ করেছেন। ঠিক আছে, এক জায়গায় দিয়েছেন উনি ক্লাসিক্যাল মডেল, মানে সনাতন মডেল। এই সনাতন মডেলকে উনি ভাগ করেছেন 4 ভাগে, এবং অন্যদিকে দিয়েছেন উনি সনাতনী বা সমকালীন যে মডেল, এটাকেও উনি বিভক্ত করেছেন 4 ভাগে। তাহলে আমরা দেখব প্রথমত সনাতন মডেলের যে 4 প্রকার, এগুলো কি কি। তাহলে প্রথম হচ্ছে কি, অ্যাথেন্সের ধ্রুপদী গণতন্ত্র, সংরক্ষণমূলক গণতন্ত্র, উন্নয়নমূলক গণতন্ত্র, এবং লাস্ট দিয়েছেন উনি মার্ক্সীয় ধারার প্রত্যক্ষ গণতন্ত্র। তাহলে তোমরা এখানে কি করবে, এই যে 4 প্রকার সনাতন মডেল আছে সেগুলো লিখে নাও। ঠিক আছে, এগুলো ভালো করে। ওরা কি করতে পারবে, অনেক সময় কোশ্চেন দিতে পারে যে ডেভিড হ্যাল সনাতন মডেলে মানে যে 4 প্রকার মানে মডেল দিয়েছেন, সনাতন মডেলের মধ্যে 4 প্রকার যে গণতন্ত্রকে শ্রেণী বিন্যাস করেছেন, তার মধ্যে কোনটি নেই। তাহলে এখানে 3টি দিল, আউটসাইড থেকে একটা এনে দিল। তাহলে তোমাকে বলবো কি, ফাইন্ড আউট করো কোনটা নেই। ঠিক আছে, তারপরে কি আছে, সমকালীন। সমকালীনের মধ্যে কি দিয়েছেন উনি, অংশগ্রহণমূলক গণতন্ত্র, প্রতিযোগিতামূলক গণতন্ত্র, আইনমূলক গণতন্ত্র এবং বহুত্ববাদী গণতন্ত্রকে। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা দেখব ইম্পর্টেন্ট বুকস অন ডেমোক্রেসি। তাহলে আমি এখানে সবগুলি বইয়ের নাম লিখতে পারিনি, কিছু কিছু বইয়ের নাম আমি দিয়ে দিয়েছি। যখন আমার এই ডেমোক্রেসির পার্ট 4, যেটাতে আমি সমস্ত এমসিকিউ যেগুলি এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট, সেইগুলিও যখন আমি আরেকটা ভিডিও বানাবো, সেখানে আমি সমস্ত যত বুকস আছে সেগুলি আমি আলোচনা করব। মানে এর বাইরে আজকে যেগুলো আলোচনা করছি, এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো আমি আলোচনা করব। ওকে, তাহলে ফার্স্ট আমি কি দেখলাম, ফ্রেগমেন্টস অফ গভর্নমেন্ট। এটা কে লিখেছেন, জেরেমি বেন্থাম। জেরেমি বেন্থাম হচ্ছেন একজন ইংরেজ রাষ্ট্র দার্শনিক, যিনি ওনাকে আমরা বলে থাকি হিতবাদী দার্শনিক। ঠিক আছে, কেন আমি বলি, কারণ উনি একটা কোটেশন দিয়েছেন, দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, মানে সকলের কল্যাণের কথা বলেছেন। নেক্সট হচ্ছে কি, 2 নম্বর বই, অ্যান এসে অন গভর্নমেন্ট, এটা লিখেছেন জেমস মিল। নাম্বার 3 লিখেছেন রাইটস অফ ম্যান, সেটা লিখেছেন টমাস পেইন। এবং নাম্বার 4 দ্য অরিজিনস অফ টোটালিটারিয়ান ডেমোক্রেসি, সেটা লিখেছেন জে.এল. টোলম্যান। ঠিক আছে, জে.এল. টোলম্যান। তাহলে জে.এল. টোলম্যান কি লিখেছেন, একটা টোটালিটারিয়ান ডেমোক্রেসি দিয়েছেন, মানে সামগ্রিকতাবাদী গণতন্ত্র। ঠিক আছে, তাহলে টোলম্যান কাকে বলেছেন সামগ্রিকতাবাদী গণতন্ত্র, উনি বলেছেন রুসুকে। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 5 নম্বর বই হচ্ছে অন লিবার্টি, সেটা লিখেছেন জে.এস. মিল। নাম্বার 7 কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, সেটাও লিখেছেন কিন্তু জে.এস. মিল। এবং লাস্ট হচ্ছে কি অন নিউ ডেমোক্রেসি, যেটা লিখেছেন 1940 সালে মাও জেদং। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। তোমরা ভিডিওটা দেখো এবং স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখো। আর মেন জিনিসগুলো তোমরা নোট ডাউন করো। আশা রাখছি তোমরা এগুলো থেকেই মোটামুটি কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, এবং ভিডিওটা তোমাদের যারা বন্ধুবান্ধব যারা প্রিপারেশন নিচ্ছে, এদেরকে শেয়ার করো, যাতে ওরাও আমার চ্যানেলে প্রতিনিয়ত আমার যে কুইজগুলো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বা যখন আমি ভিডিও আপলোড করি ওরা যাতে সেগুলো পায় এবং এরা এদের
আম যে প্রিপারেশন জার্নি যেটাকে আরো কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ।